নমস্কার, পজিটিভ বার্তার আলোচনায় আজকে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি সুমিতা বর্ধন ম্যাডাম। তো ওনার সাথে পরিচয় করে নেব। তার আগে বলবো যে উনি একাধারে হচ্ছেন একজন রাইটার এবং একাধারে মিডিয়া ব্যক্তিত্ব। তো এই প্রসঙ্গে বলবো একজন লেখক তার কলমের মাধ্যমে তুলে ধরেন মানুষের অনুভব, সমাজের চিত্র এবং ভবিষ্যতের স্বপ্ন। এবং অন্যদিকে মিডিয়া ব্যক্তিত্ব দিনের পর দিন আমাদের তথ্য, সত্য এবং বাস্তবতাকে পৌঁছে দেন জনগণের দরবারে। তো এইভাবেই পরিচয় করে নেব আজকের উপস্থিত আমাদের ম্যাডামের সঙ্গে। নমস্কার ম্যাডাম, আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনাদেরও অনেক অনেক স্বাগত আমার পক্ষ থেকে, বিশেষ করে পজিটিভ বার্তা কর্তৃপক্ষ এবং আপনাদের সকলের জন্য আমার অনেক ধন্যবাদ রইল, কারণ আপনারা আমাকে এত সুন্দর একটা জায়গায় এনে এখানে বসিয়েছেন, এখানে আমন্ত্রণ জানিয়েছেন, ভীষণ ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগে যখন আমি এতদিন পজিটিভ বার্তা এই কথাটুকু যখন আমি শুনতাম তখন ভীষণ ভালো লাগতো। পজিটিভ, এই যে পজিটিভ বার্তা কথাটার মধ্যে যে একটা ভাইব একটা রয়েছে, সেটা মনটাকে ভালো করে দেয়। আর সেই জায়গায় আমি এখানে এসেছি, আসতে পেরেছি আপনাদের জন্যে। আমি আবারও অনেক ধন্যবাদ জানাই পজিটিভ বার্তা কর্তৃপক্ষ এবং সকল সদস্যদের। ধন্যবাদ, এবং আমাদের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের পজিটিভ বার্তায়। তো প্রথমেই জানতে চাইবো ম্যাডাম, এই যে আপনি লেখেন, রাইটার একজন, তো কিভাবে আসলেন এই দুনিয়াতে? আসলে লেখালেখি ব্যাপারটা কোনো ঘটা করে বা কোনো কিছু চিন্তা করে আসা হয় না। হ্যাঁ, জীবনে চলতে গিয়ে এমন অনেক কিছু আমি দেখেছি, আমাদের চলার পথে কিছু কিছু জিনিস যেগুলো দেখেছি সেগুলোই আসলে কখনো কখনো লিখতাম। আর সবচেয়ে বড় কথা, খুব ছোটোবেলায়, সেটা আমি আরও অনেক জায়গায় বলেছি, খুব ছোটোবেলায় আমার বাবা খুব ইনসিস্ট করতেন, আমার ঠাকুমা লিখতেন। সেরকম করে বই লেখা হয়তো হয়ে ওঠেনি, কিন্তু ভালো লিখতেন। এবং আমার পরিবারের অনেকেই লেখালেখির সঙ্গে যুক্ত, হয়তো বা ওইটার থেকে একটা ব্লাডের ব্যাপার আছে, এটার থেকে বোধহয় আমারও একটা চিন্তাধারা এসেছে যে যেগুলো জীবনের পথে চলতে গেলে যেগুলো দেখি বা যেগুলো অনুভব করি সেগুলো কোথাও একটু লিখি, সেই থেকে হয়ে গেছে। ধন্যবাদ ম্যাডাম। তো এই যে বললেন আপনার বাবা বা আপনার ঠাকুমা লিখতেন আর কি, তো অনুপ্রেরণাটা তাহলে ওখান থেকেই পাওয়া বলবো? ঠিক অনুপ্রেরণা বলতে ওই যে বললাম, বাবা বলতেন, একটা আমার এখনও মনে আছে, লাল রঙের এরকম একটা খাতা এনে দিয়েছিলেন, বলতেন যে রোববার করে তোমরা এটাতে লিখবে, স্কুল বন্ধ থাকবে, লিখবে, আমাকে দেখাবে। সেরকম আমি, আমার দাদা, আমরা এক ভাই এক বোন, আমাদের বলেছে, কিন্তু দাদা কখনোই লেখেনি। হ্যাঁ, আমি লিখতাম। হ্যাঁ, সেই থেকে মনে হয় এই ভেতরে তাগিদ থেকে একটু 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 করে করতাম আর কি, এখনও চেষ্টা করি আর কি। বাহ, খুব সুন্দর। তো এরপরে জানতে চাইবো কোন ধরনের লেখা আপনি মূলত লিখে থাকেন? ওই যে বললাম, সমাজে চলতে গেলে, রাস্তায় হাঁটতে গেলে যা দেখি সেগুলো আমি লিখি। মানুষের দুঃখ, কষ্ট, ভালো লাগা, সেগুলো আমি লিখি। আমি কল্পনা থেকে এই যে লেখে কবিরা যেরকম ভাবুক হয়, কল্পনাপ্রবণ হয়, সেরকমটা আমার লেখায় আসে না। আপনার লেখার মধ্যে বাস্তবমুখীটাই বেশি প্রভাব থাকে। যেটা বললাম না, যেটা আমি পথ চলতে যেটা দেখি সেটাই লিখি। বাহ, খুব ভালো লাগলো। অভিজ্ঞতা বলতে ওই যে যেটা বললাম আর কি, ধরুন আমি অফিস যাচ্ছি, আমি প্রায়ই রিক্সা করে অফিসে যাই, তো ওনাদের সঙ্গে কথা বলি। কালকে আমি রিসেন্ট গতকালকের কথা বলছি, আমি এক জায়গা থেকে আসছি, তো রিক্সা করে আসছি, তো আমি আমার বোনের বাড়ি গেছিলাম। তো আসার সময় রিক্সা ওঠার পর আমি বলছি, আমার বোন বলছে আবার এসো। তা আমি এমনি মজা করে বলছিলাম যে আমি তো খুব ফ্রি আছি, যে আমি বারবার চলে আসবো, এরকম একটা কথা বলছিলাম। তখন রিক্সাওয়ালা আমাকে বলছিল, সেই কথাটা ধরে আমাকে বলছে,
ম্যাডাম আপনি যে এরকম বললেন, জানেন মেয়েরা কত কাজ করে, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে যাই। এই যে আমি এই যে যারা বাবুরা কেউ হয়তো এতে যায়, অফিসে যায়, কেউ হয়তো ব্যবসায় যায়, আমি যাই রিক্সার জন্য আমি যাই, রিক্সা নিয়ে বেরিয়ে যাই। কিন্তু ঘরের বউটা কিন্তু ঘরের ছাড় দেওয়া থেকে শুরু করে হাজব্যান্ডকে খাইয়ে দেওয়া, খাইয়ে পাঠানো, বাচ্চারা স্কুল থেকে এলো কি না, সকাল থেকে রাত অবধি ওইগুলো ভাবে। আমার না এত ভালো লেগেছে কথাটা, যে প্রায়ই বলতে শোনা যায়, ঘরের যারা পুরুষ মানুষরা আছে হয়তো ওনারা রাগ করবে শুনলে, যে যারা ঘরে থাকে, হ্যাঁ, ওদেরকে বলে যে যারা হাউসওয়াইফ থাকে, কী করো সারাদিন, ঘরেই তো বসে থাকো, এরকম একটা কথা শোনা যায়। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় রিক্সাওয়ালাটা যে মানে আমাকে যে বলল, এতগুলো কথা বলল, আমি সত্যি স্ট্রেঞ্জ। এই যে কথাটা বলল, হয়তো এটার উপর ভিত্তি করে আমি কিছু একটা লিখব। ঠিক। হ্যাঁ, তো এই যে রিস্কাওয়ালার মধ্যেও যে অনুভূতিটা আছে, যে এত ভালো একটা অনুভূতি, শুধু অনুভূতি না, ভালো একটা অনুভূতি, খুব মানে অনেক শিক্ষিত মানুষের মধ্যে থাকে না। মানসিকতাও কিন্তু এরকম হয় না বলেই কিন্তু এত অশান্তি, এত ঝগড়া, এত কিছু ঘরে ঘরে। এই যে কথাটা আমার এত ভালো লাগলো, আমি না এসে সঙ্গে সঙ্গে আমি যে বোনের বাড়িতে গেছিলাম ওকে ফোন করে বললাম কথাটা। এই যে এটা কিন্তু মাথার মধ্যে আমার ঘুরছে, আমার বোন বলছে এই তো একটা পেয়ে গেলে, তুমি তো এখন লিখতে বসবে, যে এগুলো হচ্ছে আমার অনুপ্রেরণা। ঠিক। তো আপনি তো লেখালেখির পাশাপাশি বলতে কবিতাও লেখেন। হ্যাঁ। তো কখন সময় পান, কিভাবে সময় দেন নিজেকে, একটু যদি শেয়ার করেন। আসলে সেগুলো হয়ে যায় কিছু কিছু জিনিস, বললাম না, কিছু কিছু জিনিস একদম প্ল্যান প্রোগ্রাম করে হয় না, সেগুলো হয়ে যায়, কখনো ইচ্ছে করলো হয়ে যায়। আসলে আমরা তো সংসার সামলে সব কিছু সামলে ততটা আর পারি কই, তাও যতটা পারি চেষ্টা করি। ঠিক। তো এরই মধ্যে আমরা তাহলে একটা কবিতা শুনে নিই, আপনার স্বরচিত কবিতা, বাস্তবের ওপরে। হ্যাঁ, ঠিক। আমরা পেপার খুললেই তো, পত্রিকা খুললেই দেখছি কিন্তু যুদ্ধ, ভয়ানক যুদ্ধ চলছে, খুব মন খারাপ হয়ে যায়। ঠিক। সেরকম আমি একটা কবিতা শোনাই। হ্যাঁ, আসলে এই যুদ্ধ করে কিছু পাওয়া যায় না, মানুষের অশান্তি ছাড়া কিছু পাওয়া যায় না। কিছু মানুষ কষ্ট পায়, কিছু মানুষ মরে যায়, কিন্তু যুদ্ধ করে একটা অংশের মানুষের হয়তো লাভালাভ কী হয়, কিন্তু একটা অংশের মানুষ যুদ্ধ কিছু বোঝে না, কিন্তু ওরা যুদ্ধ চায় না, অনেক কিছু হারিয়ে ফেলে, ওরা হারিয়ে ফেলে। ঠিক, এটা নিয়ে একটা, হ্যাঁ, কবিতাটার নাম বারুদের গন্ধ। বারুদের পোড়া গন্ধ আর কালো ধোঁয়ায় আজ ছাই রঙা আকাশ, দূরে কৌতূহলে অতি উৎসুক কিছু মানুষের জটলা, দলে দলে মানুষের ঢল, মিছিল মিটিং আর স্লোগানে আকাশ ভারী, টাকার লড়াই, গদির লড়াই বা ক্ষমতার লড়াই, নেতামন্ত্রী বা সাগরেদের আস্ফালনে ভীত সন্ত্রস্ত কিছু মানুষ, আবার ক্ষমতার দাম্ভিকতায় আত্মহারা মানুষের দল হাঁক পাড়ে লড়াই আর হরতাল। মাস বছর শতাব্দী পেরিয়েও ফুরায় না নিত্য চাওয়া, যুদ্ধের দামামা বাজিয়ে মেতে ওঠে এক রঙিন খেলায়, কিন্তু জীর্ণ কুটিরে পড়ে থাকা অভুক্ত মানুষের চোখে জিজ্ঞাসা, কেন এত বারুদের গন্ধ, কেন ছাইরঙা আকাশ এত গম্ভীর, কালো ধোঁয়ার বুক চিরে উঁকি দেয় শুধু ক্ষুধার্তের অশ্রু নয়ন। আসলে যুদ্ধ, লড়াই আর কর্মনাশা হরতালে কিছুই পড়ে না, পড়ে শুধু ক্ষুধার্তের হাড়, মাংস, অস্থি, মজ্জা। ঠিক, একদম যেটা সত্য সেটা আপনার কবিতার মধ্যে ফুটে উঠেছে, খুব ভালো লাগলো। তো ম্যাডাম, এরপরে জানতে চাইবো, এই লেখালেখির মাধ্যমে আমাদের সমাজ কি বদলাতে পারে, আপনি কি মনে করেন? আসলে এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সুস্থ সাংস্কৃতিক চর্চা সুস্থ একটা দেশ রাজ্য করতে পারে। এই যে আপনাদের এখানে এলাম, পজিটিভ বার্তা, এই যে পজিটিভ কথাটুকু, এইটাই কিন্তু মানুষের মনে অনেক কিছু সুস্থতা ফিরিয়ে আনতে পারে।
এই যে সাংস্কৃতিক চর্চা, সুস্থ সাংস্কৃতিক চর্চা, এটাও কিন্তু একটা পজিটিভিটি। আজকে দেখুন, ছেলে মেয়েরা সবাই মোবাইল সর্বস্ব হয়ে পড়ছে। ছোট্ট থেকে বাচ্চারা মোবাইল না দিলে ভাত খায় না। হ্যাঁ, একটু যখন বড় হয় এরা মোবাইলে গেম খেলে। আপনি জানেন, এই যে মোবাইলে গেম খেলা, মোবাইলের প্রতি আসক্তি, এটার জন্যেও প্রচুর গার্জিয়ান আছে, অভিভাবকরা, আমরাও দায়ী কিছুটা, কারণ বাচ্চাকে সময় দিতে পারি না, একটা মোবাইল দিয়ে রেখে দিই। এরপরে কি হয়, বাচ্চাগুলোর এমন অবস্থা হয়। আপনি জানেন যে এই যে শুধু যে এখন দেখবেন চারিদিকে একটা নেশার একটা সাংঘাতিক একটা অবস্থা, যে বাচ্চাগুলো মোবাইল দেখে দেখে এমন অ্যাডিকশানে যায়, ওদেরকেও মানুষ রিহ্যাবিলিটেশন সেন্টারে দিচ্ছে। সেই জায়গায় আমরা যদি মোবাইল হাতে না দিয়ে বাচ্চাগুলোকে খাতা কলম ধরিয়ে দিই, একটা কিছু লিখতে দিই, ওদের উৎসাহিত করি, ওদের পড়তে। আমরা মনে আছে আমরা ছোটোবেলায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনের গল্প পড়তাম, ঠিক, ফ্যান্টম পড়তাম, তারপর ম্যান্ট্রেক পড়তাম, এরকম অনেক ছোট 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 কমিক্সগুলো পড়তাম। এখন বাচ্চারা জানে এগুলো? জানে না। তো ওইটাই আর কি। আজকে যদি আমরা এগুলো আবার বাচ্চাদের কাছে তুলে ধরতাম, আজকে যদি বাচ্চাদের এগুলো দিয়ে বাচ্চাদের মনোযোগ যদি ছোটোবেলার থেকেই করতে পারতাম, বাচ্চাদের সেইটুকু সময় দিতাম, তাহলে কিন্তু হয়তো বা বাচ্চারা এতটা বিপথে যেত না। এজন্য সুস্থ সংস্কৃতি চর্চাটা ভীষণ প্রয়োজন। ঠিক, মানে কোনো না কোনোভাবে আমরা নিজেরাই দায়ী থাকি, অবশ্যই আমরা অভিভাবকরা দায়ী পথে নিয়ে যাওয়া। একদম, আমরা অভিভাবকরা দায়ী, কারণ আমরা সময় দিই না বাচ্চাদের। কারণ আমরাও তো, যদি আমাদের বাইরে কোনো কাজও না থাকে, আমরাও কিন্তু মোবাইলটা নিয়েই বসে থাকি। একদম ঠিক। আপনি দেখবেন আগে রাস্তায় চা স্টলগুলোতে আড্ডা হতো। সেই দিন আমি আসছি একটা চা স্টলের সামনে দিয়ে, আমি না অবাক হয়ে দেখছিলাম, কেউ কারোর সঙ্গে, অনেকগুলো লোক বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবাই মোবাইল হাতে নিয়ে বসে আছে। ঠিক, হ্যাঁ। তো এগুলো যে একটা আনন্দ, যে সেদিন একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপিংস দেখছিলাম, একটা মানে কিছু লোক, মানে পরিবারের কিছু লোক রেস্টুরেন্টে গেছে। তো ওই রেস্টুরেন্টে কিছুক্ষণ পরে একজন লোক এসছে একটা এরকম ঝুড়ি নিয়ে। ওই রেস্টুরেন্টের মানে এরা, ওদের নিয়ম যে যতক্ষণ আপনি থাকবেন এখানে, খাবেন, মোবাইলটা আপনার জমা দিতে হবে। তো ওরা তো এখন ওরা খেতে বসেছে, ওরা কি আর করবে, সবাই মোবাইলটা জমা দিয়েছে। তারপর যখন মোবাইলটা জমা দিয়েছে, তখন ওদের তো আর কিছু করার নেই, তখন ওরা ওদের মধ্যে গল্প করতে শুরু করলো। ওরা গল্প করলো, ওরা খেলো, বেশ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলো ওরা। যখন ওরা যাবে, তখন মোবাইলটা আনতে গেল, তখনই ভদ্রলোক বলছে যে আপনাদের কেমন লাগলো। তখন ওরা রিয়েলাইজ করতে পেরেছে, এই যে আমার হাতে মোবাইলটা ছিল না, আমরা সবাই মিলে একটা ভালো সময় কাটিয়েছি, সবাই মিলে গল্প করেছি। একদম, খুব সুন্দর একটা, মানে এই হোটেলের যিনি এটা করেছেন আর খুব ভালো উদ্যোগ নিয়েছেন, এটা একটা খুব সুন্দর। তো ওই জন্যই বলছি, আমাদের এটা ভীষণ দরকার। ঠিক, একদম। অনেক ধন্যবাদ, বেশ সুন্দর একটা জিনিস গল্প শেয়ার করলেন, আসলে সত্যি ঘটনা একটা শেয়ার করলেন, খুবই ভালো লাগলো। এখান থেকেই হয়তো আমাদের দর্শক বন্ধুরা যারা আছেন, তারা হয়তো এখান থেকে একটা ভালো কিছু শিক্ষা নিতে পারবে এই গল্প থেকে, যে আমরা খেতে বসবো, অ্যাটলিস্ট সেই টাইমটা যাতে আমরা নিজেদের মধ্যে যে আলাপটা, যে কথাবার্তাটা যেটা সুন্দর হয়, এটা পজিটিভ থাকে, জানি আমরা নিজেদের মধ্যে। এটাই বলছি যে আমরা যদি আমাদের নিজেদের মধ্যে এই জিনিসটা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু সুন্দরভাবে গড়ে উঠবে। একদম ঠিক। তো এরপরে ম্যাডাম আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো লেখালেখি শুরু করেছেন, তো কি মনে আছে যে প্রথম লেখা আপনি কি লিখেছিলেন বা কবে লিখেছিলেন? আসলে প্রথম লেখা বলতে আমার মনে আছে, আমি ছোটোবেলায় টুকটাক কিছু লিখতাম,
কিন্তু ছাপার অক্ষরে যখন বেরোলো তখন প্রথম আমি স্কুলে অল্প স্বল্প মানে তখন লিখতাম, কাউকে দেখাতাম না, এরকম একটা কাজ করতো, কাউকে দেখাতেও লজ্জা পেতাম, এরকম একটা কাজ করতো। তখন তো একটু বড় হয়েছি। তো একবার তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, এরা বললো যে কলেজ থেকে একটা ম্যাগাজিন বেরোবে। আমি না ভীষণ চুপি চুপি গিয়ে একটা লেখা জমা দিয়ে এসেছিলাম। জমা দিয়ে আমি ধরেই নিয়েছি এই লেখাটা আমার কোনো কাজে আসবে না, ওরা ছাপবে না, ধরেই নিয়েছি। তো আমি আর কোনো খোঁজ খবর করিনি। তো একদিন কলেজের দোতলায় আমি দাঁড়িয়ে আছি, একটা মেয়ে আমাকে আমার নিচু মানে আমার এক ইয়ার নিচে বোধহয় পড়তো, ও আমাকে নিচ থেকে বলছে, দিদি তোমার লেখাটা খুব ভালো হয়েছে। আমি না অবাক। হ্যাঁ, তখন আমি ভাবলাম লেখাটা আমার ছেপেছে। লেখাটার নামটা মনে নেই আমার, লেখাটা আমার ছেপেছে। তখন আমি আস্তে আস্তে নিচে গেলাম, লাইব্রেরিতে গেলাম, তারপর আমি আমার বইটা আনলাম, এনে বাবাকে ফোন করলাম, করে বললাম যে বাবা তখন অফিসে, বাবা আমার লেখাটা ছেপেছে। সেটা যে কী আনন্দ। এরপর সেকেন্ড আমার কাকা আমাকে একদিন আমাকে একটা ম্যাগাজিন ধরিয়ে দিয়েছে, মানবী। হ্যাঁ, ম্যাগাজিনটার নাম মানবী। আমার কাকা বলছে, আমার কাকা ডক্টর প্রণব বর্ধন, উনিও একজন বাংলা সাহিত্যের একজন। তো আমার কাকা আমাকে বলছে যে দেখ একটা ম্যাগাজিন একজন মহিলা বের করে এরকম। আমি ম্যাগাজিনটা দেখলাম, দেখে আমি ফোন নাম্বারটা টুকলাম, টুকে না ফোন নাম্বার না সরি, তখন অ্যাড্রেসটা টুকলাম। একটা এইটুকু, বেশি দূরে না, আমার বাড়ি কৃষ্ণনগর, ওনার বাড়ি ধলেশ্বর, কাছাকাছি, বেশি দূরে না। তারপরেও আমার সাহস হয়নি যে আমি ওইখানে গিয়ে ওনাকে লেখাটা দেব। আমি কি করলাম, আমি লেখাটা বাই পোস্টে আমি দিলাম। হ্যাঁ, তাও তো আমার চেহারাটা দেখবে না উনি, যদি আমার রিজেক্ট হয় চেহারাটা তো দেখবে না, এরকম একটা ব্যাপার। বাই পোস্টে দিলাম, দিয়ে ওনার কাছে ফোন করলাম যে দিদি আমি একটা লেখা পাঠিয়েছি। বলে তুমি আসো না। আমি বললাম না, আপনি যদি মনে করেন যে লেখাটা আমার ভালো হবে বা আপনি ছাপবেন, তাহলে আমি আসব। আমি ওইটুকু সাহস পাইনি যে ওনার সঙ্গে আমি লেখাটা নিয়ে যাওয়ার জন্য আমি সাহস পাইনি। এখান থেকে এখানে আমি বাই পোস্টে দিয়েছি। মানে এই করে করে শুরু আর কি। তো এখন মোটামুটি অনেক কবিতাও লেখাও লেখেন বর্তমান পরিস্থিতির ওপরে। তো এরই মধ্যে আরও একটি কবিতা আমরা শুনে নেব আপনার কাছ থেকে। আর একটু কবিতা, এখন আমি তো বললাম না আমি চলতে ফিরতে যা দেখি সেটাই লিখি। এখন আমরা মেয়েরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছি এখন, তাই না? একদম। তারপরেও কোথাও যেন এখনো কিছু একটা রয়ে গেছে। অনেক কিছুই হচ্ছে, কোথাও কিছু, তবে রিসেন্ট ছেলেরাও দেখছি এখন খুব একটা সুরক্ষিত নয়। আমরা মোবাইল খুললে দেখি, টিভি খুললে দেখি সুরক্ষিত নয়। তারপরেও মেয়েদের এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, আমি পড়ি। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে বনলতা। মেয়েটির নাম বনলতা, জন্মলগ্নে বড় দোষ তার, মেয়ে হয়ে জন্মানোই বড় অভিশাপ। কারণ সস্তার ভোগ্যপণ্য হতে চায় না বনলতারা, তবু হতে হয় যে। বিশ্বাসের দরজায় করাঘাত বারবার, এটাই বোধহয় নিয়ম। তাই তো আজও বনলতার মুখ পুড়ে অ্যাসিডে, বনলতা ধর্ষিত হয় বারবার। বনলতার গর্ভগৃহে আগুন ধরিয়ে মাতৃসত্তাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দিয়ে চিতাভস্য গায়ে মেখে এরা আনন্দে মেতে ওঠে। কিন্তু বনলতারা আজও আসমুদ্র হিমাচল বিজয়িনী দশভুজা মা দুর্গা। শুম্ভ নিশুম্ভ ধ্বংসকারী বনলতারা আজও জেগে থাকে, কিন্তু হায়নার দল ধ্বংসের জাল বিছায় বারবার। কারণ একটাই দোষ বনলতার, মেয়ে হয়ে জন্মানোই যে বড় অভিশাপ। একদম ঠিক। আমরা কোথাও না কোথাও আজকের দিনে আমরা সবাই শিক্ষিত,
নারী হ্যাঁ। বলুন পুরুষ বলুন, কিন্তু শিক্ষিতটা সেইভাবে আমরা হয়তো শিক্ষিত হতে পারিনি, তাই জন্যই হয়তো আজকের বনলতারা এইভাবে একদম। নির্যাতিত নিপীড়িত হচ্ছে ঘরে ঘরে। আমরা হয়তো শহরে ততটা বুঝতে পারি না, কিন্তু একটু সাইডে গেলে কিন্তু আজও যেটা আমাদের ডাউরির জন্য যেটা হয়, পণের জন্যে আমরা দেখছি বউকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলছে। আর সবচেয়ে বড় কথা একটা, যেটা আমি সবসময় বলি, যখনই মেয়েরা হয়তো বাপের বাড়িতে কিছু বলতে আসে, যে মা বাবাকে জানাতে আসে যে এরকম নির্যাতনের কথা বা ওইটার কথা, মা বাবারা আজও বলে একটু মানিয়ে নে। ঠিক। আর মানিয়ে নিতে নিতে, মেনে নিতে নিতে হয়তো একটা মেয়ে শেষ হয়ে যায়। যদিও সেই এর থেকে আমরা মানসিকতা থেকে অনেকটাই বেরিয়ে এসেছি, কিন্তু এখনো কিছুটা বাকি আছে। কিছুদিন আগে আমি দেখছিলাম আমাদের রাজ্যের বিখ্যাত মানে নাট্য পরিচালক সঞ্জয় করের একটা ছোট টেলিফিল্মের মতো ডাইনি। দেখছিলাম আজও সেই ডাইনি প্রথা এখনো আছে, যে পুড়িয়ে মেরে ফেলার। যে তো তার মানে এখনো আমরা পুরোপুরি বেরোতে পারিনি। ঠিক। আরেকটু আমাদের মানসিকতাটা আরেকটু এগোতে হবে। আর সবচেয়ে যেটা বড় কথা আমি মনে করি, মেয়েদের মনটা আরেকটু বড় করতে হবে। একদম ঠিক। হ্যাঁ, কারণ মেয়েরাই কিন্তু মেয়েদের অনেক শত্রু। হ্যাঁ, প্রায়ই শোনা যায় শাশুড়ি, ননদ, হ্যাঁ, এদের জন্য বউকে পুড়িয়ে মারা, এগুলো কিন্তু ভীষণ এখনও উঠে আসে। তার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আজকে একটা ছেলে তার যখন স্ত্রী মারা যায়, সে ছেলেটাকে পরের জীবন কি করে কাটবে, বিয়ে করানোর জন্য মা বাবা বাড়ির সবাই অস্থির হয়ে পড়ে। কিন্তু একটা মেয়ে যখন বিধবা হয়, তখন কিন্তু সেটা অনেকেই ভাবে না, সেটা নিয়ে সমালোচনা হয়। একদম ঠিক কথা। এখনও কিন্তু সেটা, তার মানে কি আমরা এখনও পুরোপুরি সেই জায়গাটাতে পৌঁছতে পারিনি। তার জন্য আমাদের মনটাকে আরেকটু বড় করতে হবে। একদম তাই। সেটা আমার মনে হয় আর কি। জানি না সবার দর্শকরা অনেকে বসে আছেন এখানে দেখছেন হয়তো আমাদের অনুষ্ঠান, জানি না কে কীভাবে নেবে, কিন্তু আমার মনে হয় আর কি এটা আমরা ভুক্তভোগী, এবং আমরা সেটা আমরা চোখে দেখতেও পাই এবং ফিল করতে পাই। অনেক ফ্যামিলিতে এমন ঘটে এবং সেটা ঘটে। আর সবথেকে কথা বড় বলবো যে আজকালকার দিনে আমরা শিক্ষিত হয়েও আমরা শ্বশুরবাড়িতে থেকেও আমরা অনেক সময় দেখি যে মেয়েরা নিজে কিছু করব, সেই যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়েও তারা কিন্তু অনেক সময় বেরোতে খুব তাদের বেগ পেতে হয়, কষ্ট পেতে হয়, তাদের বেরোতে পারে না, অনেক মানে ফাইট করে তাদের ঘর থেকে বেরোতে হয় আজকের দিনেও আমাদের এটা হয়। কিন্তু আরেকটা কথা সাথে সাথে আমি বলি, মেয়েরা ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলে, হ্যাঁ, কিন্তু তারপরেও একটা কথা, এখনকার যে একটা সমাজের একটা অবস্থা এসছে, যে মেয়েরা পড়াশোনা করছে, বাইরে যাচ্ছে, মেয়েরা অনেক কিছু করছে, মেয়েদের স্বাধীনতা মানে কিন্তু উচ্ছৃঙ্খলতা নয়। সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে মেয়েরা বাইরে যাচ্ছে, নেশা করছে, রাত করে বাড়ি ফিরছে, সেগুলো মানে সবসময় মানে অনেক ক্ষেত্রে দেখা যায়। আমরা ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, তার অর্থ এই নয় যে আমরা উচ্ছৃঙ্খলতা করব। খুব সুন্দর কথা। হ্যাঁ, কারণ একটা মেয়ে, একটা মা যদি ঠিক না থাকে, একটা সংসার ঠিক থাকে না। একটা মেয়ে, আজকে যে মেয়েটা ছোট আছে, কলেজে পড়ছে, আজকে চাকরি করছে, সেই কিন্তু পরবর্তী সময়ে একটা মা হবে। তার জন্য সেই দিকটা ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। আর স্যাক্রিফাইস, এই যে কথাটা, এটা কিন্তু স্যাক্রিফাইস করার জন্যই কথাটা, প্রত্যেকটা একটা কারণ আছে। কিছু স্যাক্রিফাইস না করলে আমরা কখনো ভালো থাকতে পারবো না। সেটা মেল ফিমেল, পুরুষ নারী উভয়ের জন্য এটা প্রযোজ্য। আর এই স্যাক্রিফাইস কথাটা আমরা অনেকে করতে পারি না দেখি, ঘরে ঘরে হয়তো আমাদের এই ডিভোর্স নামক যে পারছি না। এখন আমরা মেয়েরা এখন গণ্ডি থেকে বেরোচ্ছে, উচ্চশিক্ষিত হচ্ছে, এর অর্থ এই না যে আমরা উচ্ছৃঙ্খলতা করব, আমরা সংসার দেখব না, মা বাবাকে দেখব না, আমরা পরিবারকে ছোট করে দেখব, এর অর্থ তো এই না, এই নয়। ঠিক।
হ্যাঁ, সুশৃঙ্খল থেকেও অনেক কিছু আনন্দ করা যায়, ভালো থাকা যায়, সেটা সবার বুঝতে হবে। একদম ঠিক তাই, এটা বুঝতে হবে এবং স্যাক্রিফাইস জিনিসটা নিজের মধ্যে হ্যাঁ, আনতে হবে, আনতে হবে। তবেই একটা পরিবার সুন্দর হতে পারে। স্যাক্রিফাইসটা প্রত্যেকের করতে হবে, পুরুষ স্ত্রী উভয়ের স্যাক্রিফাইস করতে হবে জীবনে। একদম ঠিক। ভালো খারাপ মিলিয়ে জীবন, সেটা বুঝতে হবে। ডিভোর্সের শেষ কথা নয়, একটা মেয়েকেও বুঝতে হবে সেটা। এটা সলিউশন হয় না, না, সলিউশন না, সেটা ডিভোর্স মানে এটা সলিউশন না। ঠিক, একদম তাই। ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে জানতে চাইবো যে আপনার প্রিয় লেখক কে এবং কোন লেখা সেরকম যদি কোনো থাকে আপনার জীবনে। আসলে এমনিতে তো রবীন্দ্র, নজরুল, বিশেষ করে সুকান্ত আমার তো ভীষণ প্রিয় লেখক। এর মধ্যে এখন যদি বলেন, শুভ দাশগুপ্তের লেখা আমার ভীষণ পছন্দ, ভীষণ। যদিও আমার কাছে নেই ওনার লেখা এখন, আমার ভীষণ পছন্দ শুভ দাশগুপ্তের লেখা। আমি ওনার থেকে ভীষণ অনুপ্রেরণা পাই, ঠিক ভালো লাগে। তো এরই মধ্যে তাহলে আরও একটি কবিতা আমরা শুনে নিই। কবিতা না, একটা কবিতা দেখছি, ছোট্ট একটা কবিতা পড়ি। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। ফুটপাত। আমার কবিতাগুলো এমনই, মানে পথ চলতে চলতে যা দেখা হয় সেগুলোই লেখা। জানি না আপনাদের কেমন লাগবে। না, খুবই ভালো লাগছে আপনার কবিতা, আগেও আপনি শুনলাম দুটো কবিতা, খুবই ভালো লাগছে। ফুটপাত কবিতাটার নাম। হ্যাঁ, স্ট্রিট লাইটের টিমটিমে আলোয় সংসার পেতেছে জীবন, মানুষে কুকুরে একই সাথে শ্বাস ফেলে এই জীবনে। উলঙ্গ নারী পুরুষের জৈবিক চাহিদায় বেড়ে ওঠে আরও 1, 2, 3টি জীবন। ভালোবাসা নয়, জীবনের ক্ষুধায় ফুটপাতে বাড়ে জনসংখ্যা। জীবনের ক্ষুধা, শরীরের ক্ষুধা, মানুষের জীবনে মানুষের ক্ষুধা। ঘন কুয়াশার চাদরে মোড়া সারি সারি দেহের অন্তঃস্থল থেকে বেড়ে ওঠে আরও কিছু বিভৎস জীবন। মধ্যরাতে প্যাঁচারা ডাকে আর শোনা যায় ফুটপাতের অসহায় শিশুর ক্রন্দন। এ আমাদের ফুটপাতের জীবন। একদম ঠিক, ঠিক, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো ম্যাডাম এরপরে জানতে চাইবো যে আপনি এই যে মিডিয়া যে ব্যক্তিত্বর মধ্যেই রয়েছেন, তো কিভাবে এলেন এই লাইনটায়, একটু যদি আমাদেরকে বলেন। মিডিয়া, আসলে আজকে অনেক বছর হলো আমি মিডিয়াতে কাজ করছি। আসলে এটা আমার ভীষণই ভালোবাসার একটা জায়গা, ভীষণই ভালোবাসার জায়গা, যার জন্য চাইলেও এটাকে আমি ছেড়ে আসতে পারি না। হ্যাঁ, তো একটা সময় যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, ভাবতাম টিচার হব, বাচ্চাদের পড়াবো, আর যদি কোনো কারণে না হয় তাহলে মিডিয়াতে কাজ করব। সেটা একটা আমার মনের মধ্যে ভীষণ একটা ছিল। যাই হোক, টিচার হওয়া হলো না, সেটা তো ভাগ্যের ব্যাপার, হলো না। তারপরেই আমি ভাবলাম যে মিডিয়াতে জয়েন করব। তো তখন আমি মিডিয়াতে জয়েন করলাম। আমার যারা পথ প্রদর্শক, প্রলয়দা ছিলেন, সানিধ্যেব রায় ছিলেন, ওনাদের থেকে আমি শিখেছি। ওই করে করে আজকে আমি এতটা বছর আমি নিউজ প্রেজেন্টার, ভয়েস রিডার হিসেবে আমি কাজ করছি। আজ অনেক বছর হয়ে গেল। ধন্যবাদ ম্যাডাম। এখনো করছি। তো এই যে অনেক বছর হয়ে গেল, তো নিশ্চয়ই কোনো স্মরণীয় ঘটনা থাকবে আপনার জীবনে এই যে মিডিয়ায় কাজ করে, একটু শুনে নেব একটা স্মরণীয় ঘটনা। স্মরণীয় ঘটনা বলতে কি, প্রথম যখন আমি লাইভ শোতে যেতাম অতটা বুঝতে পারতাম না। হ্যাঁ, হয়তো ওরা ভেতর থেকে কেউ বলবে বা এ করবে, আমি বুঝতে পারতাম না। হয়তো আমি জামাটা ঠিক করছি, কাপড়টা ঠিক করছি, এরকম করছি, প্রচুর চলে গেছে, এরকম প্রচুর চলে গেছে। মানে এইরকম ছোট ছোট অনেক কিছু আছে যেগুলো এখনো মানে মাঝে মাঝে মনে পড়ে। আর যেগুলো হয় কি, আমাদের যে এই যে পরিবেশটা, আমাদের পরিবেশ, আমাদের যে একটা পরিবার, নিউজ চ্যানেলগুলো তো এটা একটা, এগুলো পরিবার, এই যে পরিবারের সাথে যে একাত্ম হওয়া,
সেটা প্রতি মুহূর্তেই মনে হয় আমার ভালো লাগা, বা প্রতি মুহূর্তে আমার স্মরণ, মানে একটা সময় তো সেগুলো স্মৃতি হবে। হুম। আমি যে পরিবারগুলো থেকে আমি সরে এসেছি সেগুলো এখন স্মৃতি, যেগুলোতে আমি এখন কাজ করছি সেগুলো বর্তমান। হ্যাঁ, হুম। সেগুলোই আমার একটু 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 টুকরো টুকরো করে, মানে সেগুলোই স্মৃতি আমার। এমন অনেক দিন হয়ে গেছে পড়তে পড়তে টেলিপ্রিন্টার সামনে হয়তো লাইন হারিয়ে ফেলেছি, এরকম অনেক দিন হয়েছে লাইন হারিয়ে ফেলেছি প্রথম প্রথম যেগুলো হতো। আর সবচেয়ে হতো কি, প্রথম প্রথম যখন আমি নিউজ রিড করতাম, আমরা লাইভ পড়তাম, এমন দিন যেত যে আমি সকাল থেকে মানে খাবার খেতে পারতাম না, কোথাও বেরোতে পারতাম না, আমার টেনশানে আমার এমন অবস্থা, যেটা এখনও মনে পড়লে হাসি পায়। মানে এইরকম একটা অবস্থার মধ্যে থাকতাম। আর এখন আস্তে আস্তে আর একটা হয়, মানে আমি যখন বাইরে কাজ করি, কখনো বাইরে যাই, তখন অনেক মানে বড় বড় মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। হ্যাঁ, ওদের সঙ্গে কথা হয়েছে, ওদের সান্নিধ্য পেয়েছি, যেগুলো আমার অনেক স্মরণীয় মুহূর্ত। ঠিক, একদম। তো আপনি তো অনেক দিন যাবত এই লাইনে আছেন, হ্যাঁ, মিডিয়া হ্যাঁ, লাইনে। হুম, হুম। তো যদি কিছু মানে বলবো অ্যাডভাইস যদি আমাদের কিছু দেন, বা যারা নতুন প্রজন্মে যারা এই লাইনে থাকতে চায়, আসতে চায়, তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন? আসলে কি, আমি যেটা বলবো, ডেডিকেশন থাকতে হবে। একটা জিনিস, একটা কাজ করবে, সেটা শুধু মিডিয়া না, যে কোনো জায়গায় কাজ করতে এটা ডেডিকেশন দরকার, যে আমাকে করতে হবে। আরেকটা যেটা আমি বলবো, আমি ছোট কাজটা যতটা আমি ডেডিকেটেডভাবে করব, আমি বড় কাজটাও সেভাবেই করব, সেটা আমার মাথায় রাখতে হবে। ছোট কাজ বলে এটা হেলায় ফেলায় করলাম, আর বড় কাজ বলে আমি সাংঘাতিক একটা ডেডিকেশন দিয়ে এরকম না। আমি ১ টাকার কাজটা যতটা আমি দায়িত্ব নিয়ে করব, ১০০ টাকার কাজটাও আমি ততটা দায়িত্ব নিয়ে করব। আর যেটা বলি, আমি সমস্ত চ্যানেল কর্তৃপক্ষের জন্য আমার একটা কথা, আমার আবেদনও বলতে পারা যায়। যখন একটা ছেলে বা মেয়ে কাজ করবে, একটা হাউসে ওরা পুরো সময়টা দেবে, ওদের দিকে, এই বাচ্চাগুলোর দিকে একটু নজর রাখতে হবে। কারণ আমি আপনাদের হয়ে কাজ করব, এতটা সময় কাজ করব, আমারও একটা সংসার থাকে, আমারও একটা পরিবার, মা বাবা, কারোর বউ থাকে, কারোর বাচ্চা থাকে, ইকোনমিক্যালি দিকটাও আমাদের দেখতে হয়। হ্যাঁ, আমাদের এখানে এটা এখনও অনেকটাই পুয়ার আছে। সেদিকটা যদি কর্তৃপক্ষরা দেখেন, তাহলে মনে হয় আমরা আরও বেটার কোয়ালিটির কাজ পাবো। ঠিক। আমাদের মাথাটা যদি শান্তি থাকে যে না, ঘরের জন্য আমার চিন্তা নেই, আমি আমার কাজটা ভালো করে করতে পারবো। ঠিক, মন দিয়ে করতে পারা যায়। মন দিয়ে করতে পারবো। কিন্তু আমি যদি 10টা জায়গায় দৌড়াই, এখান থেকে 5 টাকা, ওখান থেকে 2 টাকা, এখান থেকে 3 টাকা, এই করে করে যদি আমি 10টা জায়গায় দৌড়াই, তাহলে কোনো কাজটাই ভালো হয় না। এজন্য একটু যদি কর্তৃপক্ষ ওই দিকটার দিকে একটু নজর দেয়, তাহলে মনে হয় আমরা আরও বেটার কোয়ালিটির কাজ দিতে পারবে বাচ্চারা, এখনকার প্রজন্মের বাচ্চারা। কারণ সবাই জানে যে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, দুর্মূল্যের বাজার। ঠিক। একটা সংসার চালাতে কতটা কষ্ট হয়, তো এই কারণেই হয়তো আজকের দিনের বাচ্চারা কেউ হয়তো এই লাইনটা চুজ করে না, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরো বড় বড়, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। কোনো মা বাবা বলে না যে আমার ছেলেটা বা মেয়েটা বড় হয়ে একটা চ্যানেলে যাক। হ্যাঁ, অনেকেই আছে মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছে বাইকে, কিন্তু ওদের লাইনটা থাকে অন্য লাইন। হ্যাঁ, একটা চ্যানেলে কাজ করবে ওই হিসাবে মানে কোনো মা বাবাই কোনো কাজ না পেয়ে আসে, বা ওরা ভালোবেসে আসে, আমরাও ভালোবেসে কাজটা করি, এখনও ভালোবেসে কাজটা করি। কিন্তু আমার মনে হয় ওই দিকটাও যদি দেখে, তাহলে কর্তৃপক্ষ ওই দিকটা যদি দেখে, তাহলে আমার মনে হয় আরও বেটার কোয়ালিটির কাজ পাবে, এবং আরও মানে কি বলবো, আরও মানে দক্ষ যারা রয়েছে মানে এই বিষয়ে আরও দক্ষতা সম্পন্ন লোক পাবে, আমার সেটাই মনে হয় আর কি। একদম ঠিক, ধন্যবাদ ম্যাডাম। তো এরপরে জানতে চাইবো আপনার কাছে আরও একটি বিষয়, যে ব্রেকিং নিউজ ও যে ভাইরাল কালচার নিয়ে আপনার মতামতটা যদি একটু দেন আমাদের। ব্রেকিং নিউজ বা ভাইরাল কালচার, হ্যাঁ, একটা কথা কি, ভাইরাল যেগুলো হয়
বা ব্রেকিং, সেগুলো ব্রেকিং তো দিতেই হয়, ব্রেকিং নিউজগুলো তো যেতেই হবে, নাহলে তো আমরা জনগণ সচেতন থাকবে কি করে। আর ভাইরাল ব্যাপারটা যে সেটা একটু নজর দিয়ে ভাইরাল নিউজটাকে একটু নজর দিতে হবে এটাকে, কারণ এই ভাইরাল নিউজের জন্য অনেক কিছু অনেক মানুষের অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। কারণ এখন তো ভাইরালের কোনো শেষ নেই। কারণ কোনো নিউজের হয়তো কোয়ালিটিটাও বিচার করা হয় না, এটা ভাইরাল হয়ে যাচ্ছে, সেই দিকটা থেকে একটু দৃষ্টি দিতে হবে। ঠিক, একদম। তো এরপরে জানতে চাইবো ম্যাডাম আপনার কাছ থেকে যে মিডিয়াতে নারীদের যে অংশগ্রহণ সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, এখন কিন্তু আমাদের সময় আমরা যখন অনেক আগে যখন আমরা কাজ শুরু করেছিলাম তখন মেয়েরা হাতে গোনা কিছু মেয়েরা আসতো মিডিয়াতে। কিন্তু এখন কিন্তু অনেকেই কাজ করছে, মেয়েরা অনেকেই কাজ করছে এবং ফিল্ডে গিয়ে কাজ করছে, শুধু ঘরে বসে কাজ করছে না, ফিল্ডে গিয়ে কাজ করছে, এবং সেটা ভালো লাগে। এবং আগে যেমন একটা পরিবারের বাধা ছিল, মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে, এখন কিন্তু সেটা না, মেয়েরা রাত দুপুরেও কাজ করছে। একদম যখন বন্যা হচ্ছে, আমরা যখন করোনা পিরিয়ডে যখন সবাই ঘরে বসেছিল তখন কিন্তু আমরা বাইরে বেরিয়ে কাজ করেছি, আমরা কিন্তু অনবরত কাজ করে গেছি, আমাদের কোনো ছুটি, কোনো বন্ধ, কোনো কিছু ছিল না। কেউ বাইরে কাজ করেছে, কেউ ভেতরে কাজ করেছে, কিন্তু কাজ কিন্তু করেছি। তো মেয়েরা এখন কাজ করছে এবং আমার মনে হয় এটা উৎসাহ দেওয়া উচিত সবার। এটা আমার ভীষণ ভালো লাগে, মেয়েরা এখন বাইরে বেরিয়ে সমস্ত কাজই করছে। ঠিক, আমরাও কাজ করছি, আমরা সেই অনেক দিন আগে থেকেই আমরা কাজ করছি, এখন আমাদের আস্তে আস্তে রিটায়ার করার সময় হয়ে এসছে, অনেক দিন তো করে ফেললাম, কিন্তু নতুন নতুন যারা আছে তারা ভালো কাজ করছে, মেয়েরা অনেক ভালো কাজ করছে। একদম ঠিক। তো ম্যাডাম, আমরাও তো নারী, তো এই বলবো যে আপনি তো আরেকটি সংস্থার সঙ্গে যুক্ত আছেন এবং সমাজের কল্যাণের জন্য কিছু কাজ করছেন, সেটা যদি একটু তুলে ধরেন আমাদের মধ্যে। আমার অনেকগুলো কাজের মধ্যে যেটা আপনি বলেছেন, যে আমি মাঝখানে আরেকটা কথা বলি, আমার একটা সুমিতা ওয়েলফেয়ার সোসাইটি আছে, সেটার আন্ডারে আমার একটা সুমিতা সাহিত্যপত্র আছে, সেটাতে আমি কাজ যেটা করি, আমি রাজ্যের বিশিষ্ট কবি লেখক যারা আছে, রাজ্য এবং বহির্রাজ্যের, ওদের লেখা যেমন তুলে ধরি, নতুন যারা লিখছে ওদের জন্য একটা প্ল্যাটফর্ম, নতুন, আমি সেটাতে নতুন ওরা কেমন লিখলো, কতটা মানসম্পন্ন লেখা লিখলো ততটা আমি দেখি না, ওরা লিখছে সেটাই আমার জন্য বেশি। একটা ছেলে বা মেয়ে যখন দেখবে তার লেখাটা ছাপার অক্ষরে বেরোচ্ছে, তখন তার উৎসাহ অনেক গুণ বেড়ে যাবে, তখন সে আরেকটা লিখবে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি নতুনদের সুযোগ দেওয়ার জন্যে আমি আমার নতুনদের প্ল্যাটফর্মের জন্য আমি সুমিতা সাহিত্যপত্রটা আমি তৈরি করেছি। আর এই সুমিতা ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারে আমি রিসেন্ট একটা রিহ্যাবিলিটেশন সেন্টার করেছি, কারণ আমরা যেহেতু নিউজের মাঝখানেই থাকি, রাজ্যে বহিরাজ্যে সমস্ত দেখি, আমাদের ত্রিপুরা আগে যেটা ছিল না, আমরা ছোটোবেলাতে দেখিনি, পুরো নেশার রাজ্যে পরিণত হয়ে গেছে বাচ্চারা। আপনি ভাবতে পারবেন না, মা হয়তো বাড়িতে কাজ করছে, কাজ করে এনে খাওয়াচ্ছে ছেলেকে, ছেলে সেই ঘরের টিনের চালাটা পর্যন্ত বিক্রি করে, ঘরের হাঁড়ি কড়াই বিক্রি করে নেশা করছে। আপনি হয়তো শুনেছেন যে নেশার জন্য মা বাবাকে পর্যন্ত মেরে ফেলে, মা বাবা ঘুমোতে পারে না, খুব খারাপ লাগে। আমি এরকম কিছু সেন্টারে আমি দেখেছি। আমি সেই দিকটা থেকে চিন্তা করে আমি একটা রিহ্যাবিলিটেশন সেন্টার একটা করেছি। চেষ্টা করি যে চেষ্টা করছি কিছু ছেলে মেয়েদের হয়তো একটু ভালো করতে পারবো, একটু মা বাবাদের একটু শান্তিতে ঘুমোতে দিতে পারবো,
তো এটার জন্য আমাদের একটা টিম আছে, আমরা কাজ করছি। খুব সুন্দর, খুব ভালো লাগলো যে এরকম একটা টিম নিয়ে আপনারা কাজ করছেন। সত্যি আমাদের সমাজের বুকে যে এরকম ভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে আজকে তরুণ প্রজন্ম যারা আছে তারা, সত্যি আমাদের অনেকে এটা ভুক্তভোগী হচ্ছে, কষ্ট পাচ্ছে। সেখান থেকে শুধু শুধু যে লোয়ার ক্লাস তা না, অনেক বড় বড় হয়তো অনেকে কি হয়, অনেকে লজ্জায়, কিছু সামাজিক লজ্জা বা ওদের পরিবারের একটা হয়তো অনেকে বলে না, কিন্তু আপনি গিয়ে দেখবেন যে ওদের ভেতরে কতটা কষ্ট কাজ করে, মা বাবা কতটা কষ্ট করে, আর মেয়েরা কি করছে। শুধু ছেলেরা নয়, এখনকার দিনে মেয়েরাও এটা করছে। একদম ঠিক। হ্যাঁ, যার জন্য আমরা সুমিতা ওয়েলফেয়ার সোসাইটি এই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। এখনও এটা একদম অঙ্কুরেই আছে, অনেক কিছু মনে আছে, দেখি। তবে একটা জিনিস আপনাকে আমি বলি, আমি পজিটিভ বার্তার মাধ্যমে আমি আমাদের রাজ্যের মানুষকেও একটু বলতে চাই, আমার প্রশ্ন আছে, এটা আমি বলবো। সবাই বলে আমাদের মুখ্যমন্ত্রী সারাক্ষণ বলছে নেশামুক্ত ত্রিপুরা গড়বে, নেশামুক্ত ত্রিপুরা গড়বে। তো প্রশাসন একা কিন্তু কিছু করতে পারে না। আমাদের সকলের যদি সহযোগিতা না থাকে, প্রশাসন একা কিছু করতে পারবে না। আমি যদি মনে করি আমার বাচ্চাটা তো ভালো আছে, ওদের বাচ্চা যা খুশি হোক, সেটা করলে কিন্তু আমাদের সমাজের ভালো তো হবেই না। দেখুন, আমাদের প্রত্যেকেরই সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা শুধু আমাদের ঘরটা নিয়ে বসে থাকলে চলবে না। ঠিক, একদম। আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে। কিন্তু আমি দেখছি এই যে মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে কিছু মানুষ নেশামুক্ত ত্রিপুরা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর একটা অংশের মানুষ কিন্তু সেটা তো চালাচ্ছে নাই, বরঞ্চ যারা কাজ করতে চাইছে সেটা নিয়ে ওদেরকে বাধা দিচ্ছে। আমি আমার কথাটাই বলি, আমি যখন আমার এই কাজের জন্য আমি যখন প্রথম এটা তো আমি করতে পারি না যে প্রথমেই আমি একটা বড় জায়গা কিনে ঘর করে আমি তৈরি করবো, সেটা তো সম্ভব না, সবটাই টাকা পয়সার ব্যাপার। আমি যখন প্রথম ঘর খুঁজতে গেছি, অনেকে ঘর দেখায় বা অনেকে দেখায়, কিন্তু যখন আমি পারপাসটা বলি তখন কেউ দিতে চায় না। এমন একটা জায়গায় আমি গেছিলাম, সেখানে আমার ওনার যে বাড়ির ওনার আছে, উনি আমাকে ঘর দিয়েছে। আমি ঘর পরিষ্কার করে যে এটার মধ্যে শুরু করব, আমি রং টং করিয়েছি, সব কিছু করিয়েছি, টাকাও খরচা করেছি। কারো কাছে তো এত বেশি টাকা নেই। আসলে আমাদের কি আছে, আমার একটা কথা হয় না যে স্বাদ আছে সাধ্য নেই। আমাদের স্বাদ যতটা আছে আমরা একটু 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 করে চেষ্টা করছি, আমাদের অত বড়টা তো একদিনে করার সাধ্য নেই। ঠিক। আমি আস্তে আস্তে করে বাড়িটা পরিষ্কার করলাম, বাইরেটা রং করলাম, যে ওরা তো ওদেরকে রাখলেও তো একটা সুন্দর করে আমাকে রাখতে হবে, একটা হাইজেনিকভাবে রাখতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম যে পাড়ার লোক যারা আছে সবাই একত্রিত হয়ে গেল যে এখানে কোনো সেন্টার দেওয়া হবে না। ওনাদেরকে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, ওনারা বলছেন যান আপনি খালি মাঠে যান, খালি মাঠে গিয়ে ওইখানে ঘর করে ওইখানে আপনারা করুন। আমাকে কে খালি মাঠে ঘর করে দেবে বলুন তো? তো এই জায়গাটা থেকে যারা কাজ করছে, ওরা কোথায় কাজ করবে? এই যে ওনারা বলছেন আপনারা ফাঁকা জায়গায় যান, ওখানে গিয়ে আপনারা ঘর করে ওইখানে কাজ করুন, এটা কি সম্ভব? একটা ভালো কাজ করতে গেলে যে মানুষের সহযোগিতা বা পাশে থাকার যে সেটা পাওয়া যাচ্ছে। নেশামুক্ত ত্রিপুরা সবাই চাইছে, কিন্তু একটা অংশের মানুষ এখনো ওরা ভালো আছে, ওরা দরজা বন্ধ করে থাকবে, চোখ বন্ধ করে থাকবে। কিন্তু আপনি বেরিয়ে দেখুন, প্রশাসনকে বকছে, মন্ত্রী মিনিস্টারকে বকছে, কিন্তু এটাতে যে কোনো কাজ হবে না, কারণ ওরাও মানুষ, ওদেরও আরও অনেক কাজ আছে। ওরা সারাটা দেশকে দেখছে, ওদের অনেক কাজ আছে। আমরা যদি এক একটা নাগরিক যদি সচেতন না হই, আমরা যদি একজন আরেকজনের পাশে না থাকি, তাহলে তো এই যে একটা সামাজিক ব্যাধি,
এটাকে আমরা কোনো দিনও আমরা এখান থেকে উতরাতে পারবো না। ঠিক, আমরা এখান থেকে মুক্তি পাবো না। মুক্তি পাবো না, আমরা এখান থেকে মুক্তি পাবো না। প্রত্যেকের আমরা একজন সমাজের একজন মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাটাকে আমাদের ভুলে গেলে চলবে না। আমি সেই দিন খুব কষ্ট পেয়েছি এই কাজটা করতে গিয়ে। আমি হার্ট হয়েছি যে আমাদের পাশে কেউ নেই, একটা অংশের মানুষ একদমই নেই। এটা খুব খারাপ লেগেছে আমার। ঠিক, আমাদের সমাজে এখনো কিছু এরকম মানুষ হ্যাঁ, আমরা পেয়ে এখনো থাকি। কুসংস্কার আছে এখনো, যে এটা ভালো না ওইটা ভালো না, এটা ছুঁতমার্গের মতো একটা বিষয়। একটা কথা আছে, নেশাকে ঘৃণা করো কিন্তু নেশারিকে নয়। তুমি নেশাটাকে ঘৃণা করো, কিন্তু যারা নেশাগ্রস্তকে নয়। নেশাগ্রস্ত হয়ে গেছে ওদেরকে বের করার চেষ্টা করো। ঠিক, একদম। এটা কজন মানে? ঠিক, কথাটা কিন্তু খুব সুন্দর যে আমরা নেশাকে ঘৃণা করব, কিন্তু যে নেশা অলরেডি করেছে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিকে ঘৃণা করব না। তাকে কিভাবে ওখান থেকে আমরা বার করে আনতে পারি। আমার ঘরে হচ্ছে, কালকে তোমার ঘরে হবে না, সেটার কোনো গ্যারান্টি নেই। একদম তাই। তার জন্য প্রথম থেকেই আমাদের সচেতনতা দরকার, সবার পাশে থাকা দরকার। একদম ঠিক। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে আগামীতে যারা তরুণ মিডিয়া হতে চায় বা আসতে চায় এই লাইনটাতে, আপনি তাদের জন্য কি বার্তা দেবেন? তাদের জন্য আমার একটাই বার্তা, যে নিজেকে তৈরি করতে হবে। আর মিডিয়ার কাজটা তো অতটা সহজ নয়। যারা কাজ করছে তাদেরকে অনেক পড়াশুনো করতে হবে, ওদের রোজের পত্রিকাগুলো পড়তে হবে, উচ্চারণের দিকে লক্ষ্য রাখতে হবে। আর যে কোনো কাজ ছোট বা বড় নয়, পয়সা দিয়ে মূল্যায়ন হয় না। হ্যাঁ, পয়সা দরকার, পয়সা দিয়ে সব কিছুর মূল্যায়ন হয় না। আমরা প্রত্যেকটা কাজের একটা নিজেদের মূল্যায়ন করতে হবে। আমি কতটা পারবো কতটা পারবো না, যেখান থেকে যতটুকু ভালো নেওয়ার ততটুকু আমরা নেব, যেটা ফেলবো সেগুলো আমাদের ডিসিশন নিতে হবে। তো নতুন যারা মিডিয়াতে কাজে আসছে ওদেরকে একটাই কথা বলবো, কাজটা মনোযোগ দিয়ে করো আর প্রচুর পড়াশোনা করতে হবে। মিডিয়াতে কাজ করতে গেলে একটু পড়াশোনা করতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। একদম ঠিক। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ দেব আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমারও ভীষণ ভালো লেগেছে পজিটিভ বার্তা, আর কথাগুলো পজিটিভ বার্তার মাধ্যমে আমি কিছু কথা বলেছি, সেগুলো যে আমি বলতে পেরেছি আমার হালকা লাগছে, ভালো লাগছে। জানি না দর্শকরা মানে কিভাবে নেবে। আসলে পজিটিভ বার্তা, এই যে ওয়ার্ডটুকু পজিটিভ, এখানে এসে তো আমি পজিটিভ কথাই বলবো, সমাজকে শোধরানোর কথাই আমি বলবো, যেটা ভালো সবার জন্য সেটাই আমি বলবো। ঠিক, ভীষণ ভালো লেগেছে আমারও। আমি আবারও পজিটিভ বার্তা কর্তৃপক্ষ এবং সকল সদস্যদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের জন্য আমি এই দুটো কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে পারলাম, আমার ভীষণ ভালো লাগছে। পজিটিভ বার্তা অনেক দূর এগিয়ে যায়, এটাই আমার আশা এবং প্রত্যাশা। ধন্যবাদ ম্যাডাম, এগিয়ে যাবে। ধন্যবাদ। তো এরপরে জানবো যে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের এই কমেন্টের ওপর কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে, যে আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে, আপনারা হয়তো আরেকটু ভালো করে এগিয়ে যেতে পারবো। আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।